বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো কোমরের হাড় ক্ষয় এবং করণীয়। দেখেন, কোমরের হাড় যে ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ, অর্থাৎ এজিংয়ের সাথে সাথে বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় হয়ে থাকে। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলি করি সেটার কারণে অনেক সময় আমাদের হতে পারে, অর্থাৎ লাইফস্টাইল যেটা আছে সেটা অনেক সময় যেটা নর্মাল হওয়ার কথা, অর্থাৎ বডি একটা ফিজিওলজিক্যাল আসলে ক্লক মেনটেন করে বা ফিজিওলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এটা যে সমন্বয় যখন হয় তখন খুব সুন্দরভাবে চলে এবং তার লংজিভিটি অনেক বেড়ে যায়। কিন্তু যখনই দেখা যাচ্ছে এর ব্যত্যয় ঘটে তখনই কিন্তু এই ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেসটা বা ওভার স্ট্রেসের জন্য অনেক সময় হয়ে থাকে। তাহলে কোমরের ব্যথার বা হাড়ের ক্ষয়ের যে মূল কারণ তা হচ্ছে, এক নম্বর হচ্ছে ডিজেনারেটিভ প্রসেস, অর্থাৎ এজিংয়ের সাথে সাথে। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল, যেমন আমরা অনেক সময় ওভার স্ট্রেসে কাজ করি, যেমন যিনি ডেস্ক ওয়ার্কার সে ফর এক্সাম্পল, সে দেখা যায় দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করতেছেন এবং কোনো রেস্ট ছাড়া। আবার অনেকে স্ট্যান্ডিংয়ে অনেক সময় কাজ করে, এগুলোকে আমরা বলি অকুপেশনাল হ্যাজার্ড। আবার অনেক সময় দেখা যায় অনেকে এক্সেসিভ হাঁটে, হ্যাঁ, হাঁটা অনেক ভালো বাট এক্সেসিভ কোনো কিছুই ভালো না। আমরা বলি অ্যাক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, জাস্ট লাইক দিস। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলি যতটুকু যার জন্য আসলে বডির জন্য প্রযোজ্য বা অপটিমাম লেভেল, সেটাই আসলে করা উচিত। কোমরের হাড় ক্ষয়ের যে মূল হেডলাইনটা সেটা হচ্ছে ডিজেনারেটিভ প্রসেস। তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে 5টা হাড় রয়েছে, প্রতি হাড়ের মাঝে কিন্তু একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে। এই যে উপরে এবং নিচে যে হাড় আছে তার মাঝে যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, টিউবের মতো, এইটা অনেক সময় ক্ষয় হয়ে যায়। আবার বডি নিজেও, এই যে ইন্টারভার্টিব্রাল যে বডি সেটা নিজেও ইটসেলফ অনেক সময় ক্ষয় হয়ে যায়। এই যে ক্ষয়, দিস ইজ দ্য ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেস, এটা হয়ে থাকে। আমরা দৈনন্দিন জীবনে ম্যাক্সিমাম কাজে কিন্তু সামনের দিকে ঝুঁকে, পিছনে যে ঝুঁকে, ডানে বামে সাইডে টুইস্টিং হয়ে অনেক সময় যে কাজগুলি করি, এই কাজগুলি আমাদের যখন ওভার স্ট্রেসিং হয়ে যায়, বডির জন্য যখন অপটিমাম লেভেলটা ওভারকাম করে যায়, তখন কিন্তু অনেক সময় এই ধরনের আমাদের হাড়ের ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তবে ন্যাচারালি যে হাড়ের ক্ষয় সেটা তো হবেই। এখন লাইফস্টাইল মডিফিকেশনের যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে করণীয়, এক নম্বর হচ্ছে যে আমরা যখন বসে কাজ করব তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রতি 30 মিনিটস পর পর আমরা আমাদের ডেস্ক থেকে উঠে তারপরে আমরা একটু রেস্ট নিব বা ইন্টারভেল নিব, অথবা হাঁটাহাঁটি করে আবার আমার ডেস্কে বসে যাব। সেকেন্ড দিন কেউ যদি স্ট্যান্ডিংয়ে কাজ করে, সে ফর এক্সাম্পল, তাকেও 30 মিনিট স্ট্যান্ডিংয়ে কাজ করার পরে আবার একটু বসতে হবে। এইভাবে যদি আমরা দৈনন্দিন জীবনের কাজগুলি করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সেকেন্ড থিং হচ্ছে আমাদের বডির যে স্ট্রাকচার, বডির যে মাসেলসগুলি, সেগুলি কিন্তু অনেক সময় আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে সেটা না করার জন্য অনেক সময় কিন্তু আমাদের বডির যে অপটিমাম লেভেল অফ ডেভেলপমেন্ট, বিশেষ করে বোনসের যে ডেভেলপমেন্ট, মাসেলসের ডেভেলপমেন্ট, এইটা কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় আমাদের জয়েন্টগুলিতে ওভার স্ট্রেস পড়ে, স্পাইনের যে জয়েন্টগুলি, এই কোমরের যে জয়েন্টগুলিতে ওভার স্ট্রেস পড়ে। মাসেলস যখন কেন হয়? মাসেলসগুলি যখন কোমরের দুর্বল হয়ে যায়, বিশেষ করে ব্যাক মাসেলগুলি, তখন এই স্ট্রেসগুলি পড়ে এই যে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা মেরুদণ্ডে হাড়ের উপরে, কারণ তখন মাসেল তার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে পারে না। তখন আলটিমেটলি সাপোর্টটা তার নিতে হয় এই ভার্টিব্রাল বডি এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কে। তখন এই যে ওভার স্ট্রেচিংয়ের জন্য, জয়েন্টে ওভার স্ট্রেস বা এই যে টেন্সের জন্য, এই যে স্ট্রেসফুল কন্ডিশনের জন্য এটা আস্তে 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 একসময় দেখা যায় এগুলি ওয়ারিং অ্যান্ড টেয়ারিং প্রসেসে এগুলি অনেক সময় ক্ষয় হয়ে যায়। অন্যান্য বিপজ্জনক ঘটনা ঘটে, যেমন প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কের মতো ঘটনা অনেক সময় ঘটে থাকে। তাহলে যেমন একটা এক্সাম্পল আমরা যদি দিই যে আমরা আমাদের যে লাইফস্টাইলগুলি আছে সেটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি না। সে ফর এক্সাম্পল আমাদের দৈনন্দিন জীবনে যে ফুড হ্যাবিট, যেমন যে ব্যালেন্স ডায়েট আমাদের খেতে হবে, সেখানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে কি, সেটা কিন্তু আমাদের একটা লক্ষণীয় বিষয়। আমরা দেখা যায় হয়তো অনেক খাবার খাচ্ছি কিন্তু ভিটামিন ডি এর যে অভাব সেটা রয়ে গেছে। আবার সান এক্সপোজারের কথা যদি বলি, আমরা সান এক্সপোজারটা আমাদের অনেকেরই হয়তো হয় না, বিশেষ করে শহরে আমরা যারা আছি তাদের তো সান এক্সপোজার হয় না। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে, বাচ্চা যারা আছে তারা স্কুলে চলে যায়, আবার বিকেলে আসে, সূর্যের দেখা মেলে না। আমরা যারা অফিসে কাজ করি তারাও দেখা যায় খুব সকালে ঘুম থেকে উঠে আমরা এসি রুমে বসে যাই, হ্যাঁ, আবার ঠিক রাত্রিবেলা আবার বাসায় চলে যায়। সো সূর্যের দেখা মেলে না। কিন্তু রিসার্চ বলছে কি, রিসার্চ বলছে যে 90% যে ভিটামিন ডি সেটা আসে আল্ট্রাভায়োলেট রে থেকে, এবং সেখানে অবশ্যই ফটোসিনথেসিস হতে হবে, অর্থাৎ স্কিনের পর্যাপ্ত পরিমাণে এক্সপোজার হতে হবে। কিন্তু এই জিনিসটা যখন না হবে তখন কিন্তু আমাদের সুষম আমাদের যে ভিটামিন ডি সেটা আমরা পাবো না, এবং সেটা না পেলে তখন কিন্তু বোনসের উপর একটা বিশাল প্রভাব ফেলে, যেটা আলটিমেটলি আমাদের বোনসের ডিকের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে উপায় কি? উপায় খুব সহজ।
যেমন আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ সেটাকে বাড়িয়ে দিই, আমাদের ফুড হ্যাবিটটাকে রিস্ক করি, তাহলে কিন্তু এই থেকে আমাদের মুক্তির উপায়। একটা এক্সাম্পল দিলে সহজ হবে, যেমন সুন্দরবনের বাঘ দেখা যাচ্ছে, তার কিন্তু আসলে কোনো ভিটামিন ডির অভাব হয় না, সে সারাদিন দৌড়াদৌড়ি করে, সান এক্সপোজার হচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে। হটেবার দেখেন চিড়িয়াখানার যে বাঘটা, সে কিন্তু বসে বসে সারাদিন ঝিমোচ্ছে, তার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, তার জন্য একজন ভেটেরিনারি ডাক্তারও থাকে, কিন্তু তারপরে সারা বছরই দেখা যায় তার আসলে রোগ লেগেই থাকে। তার অর্থ হচ্ছে এই যে সুন্দরবনের যে বাঘের এক্সাম্পল দিলাম, সে কিন্তু সান এক্সপোজার হচ্ছে না। জাস্ট লাইক দিস, আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের লাইফস্টাইলটাকে যদি আমরা মডিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এ থেকে মুক্তি পাওয়া যায়। আর সেকেন্ড দিক হচ্ছে এই যে বোনস ডিকে, এ থেকে কিন্তু যে সমস্যাগুলি সৃষ্টি হয়, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে পেইন সৃষ্টি হয় পেশেন্টের, দৈনন্দিন জীবনে কাজের হ্যাম্পার ঘটে, প্রোডাক্টিভ লাইফ কমে যায়। তাহলে করণীয় কি? যদি প্রথমেই আপনি এরকম ব্যথাটা হয়, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই আপনি সেখানে আইস এবং হট কম্প্রেশন ওই জায়গাটায় দিতে পারেন, অর্থাৎ কোমরে দিতে পারেন। এরপরও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আপনাদের ব্যাক মাসেলগুলো যেমন ডেভেলপ করতে হবে, যেটা আমি একটু বললাম, ব্যাকের মাসেলগুলো যেমন ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে সার্কুলেশন, নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই, সেটাও কিন্তু এখানে পর্যাপ্ত হতে হবে। এবং যে এখানে যদি কোনো থাকে যে আপনার বোনসের কোনো অ্যানোমালিজ বা স্ট্রাকচার, সেটাকেও কারেকশন করতে হবে। তাহলে যেটা আমাদের এসপি হসপিটালে কিন্তু আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। একটা রোগী আসার সাথে সাথে কিন্তু আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিসে উপনীত হয়ে তারপরে কিন্তু তার যেটা দরকার সেটা হলো আমরা দেখে থাকি যে এই মেকানিক্যাল গাছগুলিতে তার কী ধরনের আসলে থেরাপিউটিক এক্সারসাইজ দরকার। সেটা যখন আমরা অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে পেশেন্ট খুব অল্প সময়ের মধ্যেই আসলে তার আগের যে নর্মাল লাইফ তাতে ফিরে যেতে পারে। তাহলে মূল কথাটা কি? মূল কথা হচ্ছে যে এটা কোনো অসুখ নয়, ইটস এ মেডিকেল কন্ডিশন। আমরা বলি এটা কোনো ডিজিজ না, এটা নিয়ে ভয়ের কারণ নাই। এটা ইউজুয়ালি যেটা হয়, যেমন এজিংয়ে যেমন হচ্ছে, তেমনি আমাদের ফুড হ্যাবিট এবং ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমাদের কম হয় অথবা একেবারেই না হয়, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে যেটা করতে হবে, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। এবং এই ফিজিওথেরাপি গ্রহণ করে আপনি কিন্তু ঔষধ মুক্ত, ইনজেকশন মুক্ত এবং অপারেশন মুক্ত লাইফ লিড করতে পারবেন এবং আপনার জীবনটা হবে অনেক সুন্দর। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।